আপনারা যারা বিএনপি করেন, আমরা যারা বিএনপি করি, আমরা যদি ধরে নিয়ে থাকি একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে আমরা চলে গিয়েছি, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। এটা আমাদের পার্টির নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, যদি আপনারা কেউ মনে করে থাকেন ক্ষমতার দ্বার প্রান্তে এসে গিয়েছেন, সেটা কিন্তু ভুল। তিনি এটা বলেছেন। তিনি বলেছেন আগামী নির্বাচনটি অনেক কঠিন নির্বাচন হবে, কারণ দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশে কোনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় না। সুতরাং যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটি অবশ্যই 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 প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে। বাংলাদেশে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। যত সংকট আসে তত সম্ভাবনা তৈরি হয়। দেশে যখন বন্যা আসে, বন্যার পরে কি হয়? পলিতে ভালো ফসল হয়। আন্দোলন সংগ্রামের পরে, গণঅভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে যখন যে সরকার আসে, সেই সরকারের জন্য একটা নতুন সুযোগ তৈরি হয়। সে সুযোগটা কাজে লাগাতে হয়। সে সুযোগটা কাজে না লাগালে সেই জাতি ব্যর্থ হয়ে যায়। 16 বছর একটি স্বৈরাচারী শাসন ছিল। এই স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। 1.5 সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, শতাধিক শিশু পর্যন্ত জীবন দিয়েছে। 20,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আমি গত কয়েকদিন আগে আমি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে গিয়েছিলাম। যারা চোখ হারিয়েছেন, কেউ 1 চোখ হারিয়েছেন, কেউ 2 চোখ হারিয়েছেন, তাদের সাথে কথা বলার জন্য, তাদের অবস্থা বোঝার জন্য, জানার জন্য আমি নিজে থেকে গিয়েছি তাদের সাথে কথা বলার জন্য। তো এই যে এত মানুষের ত্যাগ, এত মানুষের জীবনদান, এটা কি শুধুই মাত্র কি একটা নির্বাচনের জন্য? শুধুই মাত্র কি শুধু নেতা হওয়ার জন্য? যদি গুণগত পরিবর্তন না হয়, দেশে যদি সুশাসন না আসে, যদি দেশে লুটপাট চলতে থাকে, ওই কেউ বালু কি বলে, যেসব জায়গায় নদী টদিতে বালু ঠালু উত্তোলন করেন, আমার এলাকায় আছে। এই বালু, তো এই বালু দস্যুদের হাত বদল হবে, ভূমি দস্যুদের হাত বদল হবে। পকেটমার খলিল উদ্দিন পকেটমার করেছে, এখন জলিল উদ্দিন পকেটমারি করবে। এটা তো কোনো রাজনীতি না। এবং দেশে সুশাসন দিতে হলে এগুলো সব কয়টাকে নির্মূল করতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, তিনি যখন কারাগারে গেলেন, তার আগ দিয়ে যখন তিনি 10 দফা কর্মসূচি ঘোষণা করলেন, তখন তিনি বলেছেন দেশের রাজনীতির জন্য, এই যে যারা আমরা মোবাইল ব্যবহার করি, কি বলে আমরা 3G 4G বলি, এখন তো বোধহয় 5G এসে গেছে বোধ হয়। তো যাও, উনি 4Gর কথা বলেছেন যখন 4G চলছিল। তো 4Gটা কি? প্রথম উনি বলেছেন গুড পলিটিক্স। 4Gর একটি হচ্ছে গুড পলিটিক্স, ভালো রাজনীতি, সুরাজনীতি। তারপরে বলেছিলেন গুড পার্লামেন্ট, ভালো সংসদ হতে হবে। তো ভালো লোকজন যদি না দেয়, চোর, গুন্ডা, বদমাশ, বাটপার, পকেটমার, মানুষের সম্পদ দখল করে, দুর্বৃত্ত, এই জাতীয় লোক পার্লামেন্টে গেলে কি ভালো পার্লামেন্ট হবে? গুড পার্লামেন্ট হবে? বাংলা যেটাকে বলে সুসংসদ হবে না, হবে না। তো সুসংসদ হলে কি হবে? সুসরকার হবে। দেশে যদি আমাদের 300 পার্লামেন্টের মধ্যে অধিকাংশ যদি ভালো মানুষ থাকেন, তাহলে সরকারও তো ভালো হবে, কারণ ওদের দিয়েই তো সরকার হবে। সরকার তো আমি আফ্রিকা থেকে, চাঁদ থেকে বা মরিতানিয়া থেকে তার আমি সরকারি লোক আনবো না। তাহলে আমার পার্লামেন্টের মধ্যে থেকে যদি সরকার গঠন করতে হয়, তাহলে আমাকে পার্লামেন্টে ভালো লোক লাগবে, সজ্জন লোক লাগবে, সৎ লোক লাগবে, ভালো মানুষ লাগবে। মানুষ যাতে বলে তিনি ভালো মানুষ, তার প্রতি আমরা আস্থা রাখি, এই জাতীয় লোক লাগবে আমাদের পার্লামেন্টে, সরকারে। তাহলে 3টি বললাম নাকি? সুরাজনীতির কথা বলেছি, সুসাংসদের কথা বলেছি, সুসরকারের কথা বলেছি। দেশে যদি সুসরকার থাকে তাহলে কি হবে? সুশাসন হবে। আর যদি সুসরকার না থাকে, সুসংসদ না থাকে, সুরাজনীতি না থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সুশাসন দেয়া দুরূহ হবে, সুশাসন দেয়া যাবে না। এই রাজনীতির কথা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সামনে বলেছিলেন। সেই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি খুব স্পষ্ট ভাষায় বলছেন, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে, যারা কিছু কিছু অপকর্মের সাথে জড়িত হয়েছিলেন, তাদের
খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে কিন্তু দল ব্যবস্থা গ্রহণ করছে, কাউকে ছাড় দেওয়া হয়নি। অনেক বড় বড় পর্যায়ে বড় পদধারী নেতারাও কিন্তু কারণ দশার মধ্যে পড়েছেন তো নাকি। সুতরাং দলের মধ্যেও সুশাসন থাকতে হয়, সেটা সুশাসন আমরা দিচ্ছি। তো সুতরাং আমি বলেছিলাম আগামীতে বাংলাদেশের জন্য আগামীতে বাংলাদেশের জন্য তো বটেই একটা বড় সুযোগ এসেছে দেশটাকে গড়ার জন্য, আর বিএনপির জন্য দুটো বড় সুযোগ এসেছে। এই সুযোগ দুটো হাতছাড়া করা যাবে না। কি সুযোগ? একটি হচ্ছে যে এখন যে আমরা কাউন্সিল করতে যাচ্ছি, এই কাউন্সিলের মধ্য দিয়ে আমরা সর্বজন গ্রাহ্য গ্রহণযোগ্য একটি নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই সারা দেশে, তৃণমূল থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত। এটা কি আওয়ামী লীগের সময় থাকলে আপনারা ঘরেই থাকতে পারতেন, মিটিং করতেন কিভাবে? এখন তো ঘরে থাকতে পারেন, মিটিং করতে পারেন, কাউন্সিল করতে পারবেন, নেতা নির্বাচন করতে পারবেন, ভোটে জিততে পারবেন। আপনাদের ভোট চুরি হওয়ার কোনো সুযোগ থাকবে না, তাই না? তো এই জন্য আমরা বলছি এটা আমাদের জন্য প্রকান্ত একটা বড় সুযোগ, অনেক বড় সুযোগ। আমরা এখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে দলের সমস্ত পর্যায়ে আমরা নেতৃত্ব আমরা নির্বাচন করব, একটা ইনক্লুসিভ ইলেকশন আমরা করব দলের মধ্যে। এই ইনক্লুসিভ ইলেকশনটা কি? কাউকে বাদ দিয়ে না, সবাইকে নিয়ে। যারা কমিটিতে আছেন তারাও থাকবেন, যারা কমিটিতে নেই তারাও ভোট দেবেন। যারা বিএনপি করেন অবশ্য 5 তারিখের পরের বিএনপি না। এখন দেখবেন 5 তারিখের পরে কিছু নতুন বিএনপি সাজার চেষ্টা করবে। 16 বছরে ঘুমিয়েছিলেন। ওই যে একটা গান ছিল না, একটা গান শুনেছিলাম, কি ঘুমিয়ে ঘুমিয়ে কি বলে, কি বেলা গেল, কি হলো যেন, না ওই মানে না ওই যে কাঙ্গালি সুফিয়া বলতেন নিতাইগঞ্জে, হ্যাঁ তো ঘুমায়, তার যারা ঘুমিয়েছিলেন ভালো ছিলেন, যে তারপরে জেগে দেখলেন বেলা নেই, হঠাৎ করে দেখলেন সরকার হাসিনা চলে গেছে, বলে এখন আমি বিএনপি করি। এরকম দলের মধ্যে আমাদের অনেক নেতা আছেন, তারা গত 16 বছরে ঘুমাই থাকতেন, বলতেন ভাই শরীর ভালো না, বলতেন যে ভাই রাজনীতি আর করবো না, কেউ বলতেন ভাই আমি ব্যবসা করি, আমি রাজনীতির মধ্যে নাই, এখন তোমরা করো ভাই। হঠাৎ করে দেখলো যে হঠাৎ তো না, আন্দোলন তো চলছিল, আপনাদের কাছে হঠাৎ না, ওনাদের কাছে হঠাৎ, কারণ ওনারা দেখলেন হঠাৎ দেখলেন শেখ হাসিনা নাই, কিন্তু আপনারা হঠাৎ, আপনারা তো 16 বছর লেগেছিলেন, 16 বছর যারা লেগেছিলেন তাদের কাছে বিষয়টা হঠাৎ ছিল, কারণ আপনারা জানতেন শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। আমি তো বহু টকশোতে বলেছিলাম যে এবার কিন্তু আপনার আর অবস্থান, আপনি প্যাক আপ করেন, ইয়োর টাইম ইজ আপ। আমি বহু টকশোতে বলেছি শেখ হাসিনাকে, মার্চ এপ্রিল মাস থেকে বলা শুরু করলাম, ইয়োর টাইম ইজ আপ, আপনার সময় শেষ, প্যাক আপ, আপনি এখন গুটিয়ে ফেলেন। 30 তারিখে, মে মাসের 30 তারিখে আমার ফেসবুকে যারা আছেন, 30 তারিখে আমি হবিগঞ্জে একটা মিটিংয়ের মধ্যে বলছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতার সাদর বার্ষিকীতে, আমি বলেছিলাম এই সরকার মানে গত সরকার হাসিনা সরকার, যা এই সরকার অনিবার্যভাবে কলাপস করার দিকে ঘুরছে, কলাপস করার মানে হচ্ছে পতনের দিকে ঘুরছে, এটা এইভাবে পড়ে যাবে, ধসে যাবে। এবং বলেছিলাম দলের লোকদের কাছেও বলেছিলাম, যদি এই প্রক্রিয়া অংশ না নেন তাহলেও কিন্তু হাসিনার পতন ঘটবে, কলাপস করবে। পার্থক্য একটা, যে মিলাদে অংশ নিলে কি হয়, বাতাসা পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, আর মিলাদে অংশ না নিলে কি হয়, ফায়েজ পাওয়া যায়, ফায়েজ। ওই হুজুর তো দোয়া করেন সমস্ত মখলুকাতের জন্য, তো সবাই সেই দোয়া পায়, মানে কমন দোয়া যেটাকে বলে, আল্লাহ সবাইকে আপনি ভালো রেখেন। সবার মধ্যে আপনি আমি পড়ি না, মিলাদে যাইনি কিন্তু ওই ফায়েজের মধ্যে ছিলাম, কিন্তু মিলাদে অংশ নিলে কি পাওয়া যায়, জিলাপিটা পাওয়া যায় এক্সট্রা। আমি আমার কর্মীদের বলেছিলাম হাসিনা কিন্তু পতন ঘটবে, যদি সেই আন্দোলনে সক্রিয় না থাকো তাহলে কিন্তু আন্দোলনের ফলটা ভোগ করা যাবে না। কিন্তু আপনারা মাঠে ছিলেন, আপনারা জীবন দিয়েছেন, কারাগারে গিয়েছেন, মামলার মধ্যে পড়েছেন, আপনারা বাতাসের মধ্যেও ছিলেন, আপনারা শুধু ফায়েজের মধ্যে ছিলেন না। সুতরাং আমরা সেই কথাটি বলছিলাম, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, এটি হচ্ছে গণতন্ত্রের স্পিরিট। অনেকে কথায় কথা বলে যে ভাই
দেশ সরকারের ক্ষমতায় গেলে গণতন্ত্র দেবেন, দলের মধ্যে গণতন্ত্র, ইয়েস, দলের মধ্যেই তো গণতন্ত্র। দুটো কারণ, যদি একাধিক প্রার্থী থাকে গণতন্ত্র, একাধিক প্রার্থী না থাকলে কি হবে? সমঝোতায় কমিটি হবে। দেখ, আবারও আমি রাজনীতির কথায় যেতে চাই। আমরা শুরুতে বলছিলাম আমরা অনেক সংকটের মধ্যে আছি, অনেক চ্যালেঞ্জের মধ্যে আছি। দুটো চ্যালেঞ্জের কথা বলেছি, একটি সংগঠন করার জন্য, সংগঠন করার সুযোগ পেয়েছে, এটাকে আমরা হাতছাড়া করবো না, আমরা সুন্দরভাবে সংগঠনটা করব। আমরা যদি সুন্দরভাবে সংগঠন করি তাহলে একটা চমৎকার কাজ কি হবে, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন হবে, দল সংগঠিত থাকবে। যদি দল সংগঠিত এবং ঐক্যবদ্ধ না থাকে, নির্বাচনে আপনার ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলায় বলেন, পৌরসভায় বলেন, ভালো করবেন আপনারা। নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে ভালো করবেন আপনারা। আপনি বলবেন আপনি আব্দুল খালেক হলে, একজন বলেন আমি আব্দুল বারেকের লোক, কারোর লোক হওয়া দরকার নেই। মেহেরবানি করে আপনারা কেউ তারেক রহমানের লোক হন, তাহলে ভেদাভেদটা থাকবে না। যদি নেতা যদি মানেন, কথায় কথা বলেন নেতা আসবেন বীরের দেশে, এই যে বলেন নেতা ফিরে আসবেন বীরের দেশে, নেতাকে বীরের দেশে ফিরে আনতে হলে তো আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদেরকে শক্তিশালী হতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সে ষড়যন্ত্র কি করে মোকাবেলা করবেন? আমাদের পার্টির মহাসচিব তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, তিনি বলেছেন জাতীয় ঐক্য আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য, আমাদের জাতীয় যে সংকট যে চলছে, এই জাতীয় নিরাপত্তার জন্য যে বাধাগুলো সমস্যাগুলো আছে, এটার জন্য আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ আছি। একটা জাতি যখন পুরো ঐক্যবদ্ধ থাকে তখন সেই জাতি সেই সংকট মোকাবেলা করতে পারে। আমরা সবাই দল মত নির্বিশেষে সবাই, আমরা সকল ধর্মাবলম্বীরা আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা আমাদের জাতীয় সংকটকে আমরা মোকাবেলা করব। আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে যদি কোনো শক্তির তরফ থেকে যদি কোনো আঘাত আসে, নিঃসন্দেহে আমরা সেটা মোকাবেলা করব, পাল্টা আঘাত করতে আমরা সক্ষম হব। বন্ধুগণ, আজকে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিগণিত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশকে একটি ধর্মান্ধ রাষ্ট্র হিসেবে পরিগণিত করার চেষ্টা করছে। একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। কারা চালাচ্ছে? ভারত চালাচ্ছে। ভারত বলে, ভারতের সরকার বলে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ব্যাপারে তাদের উদ্বেগ রয়েছে। আমাদের উদ্বেগ থাকে না? বাংলাদেশ তো আমাদের দেশ, আমাদের দেশের মানুষের নিরাপত্তা দান করার জন্য আমরাই যথেষ্ট, আমাদের সরকারই যথেষ্ট। কারণ আমাদের দেশের মানুষ ধর্ম সহিষ্ণু, আমাদের দেশের মানুষ সাম্প্রদায়িক না, আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক, আমাদের দেশের মানুষ সকল ধর্মাবলম্বীদেরকে নিয়ে একসাথে চলতে, একসাথে হাঁটতে পছন্দ করেন। কিন্তু আমরা ভারতের বেলায় কি দেখি? আমরা চট্টগ্রামে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের একজন আইনজীবীকে সেখানে হত্যা করা হলো। বাংলাদেশে কি কোনো অন্য ধর্মাবলম্বীর প্রতি আঘাত হয়েছে? আমাদের ওখানে একটু মসজিদের উপর হামলা হয়েছে। বাংলাদেশে অন্য কোনো ধর্মাবলম্বীর কোনো তাদের প্রার্থনা স্থলে আঘাত হয়েছে? হয়নি। কিন্তু এই ঘটনাটা যদি ভারতে ঘটতো তাহলে কি অবস্থা দাঁড়াতো চিন্তা করতে পারেন? ওখানে তো মুসলমানদেরকে মেরে কেটে একবার রক্ত গঙ্গা বানিয়ে দিত। তো সেই পরিস্থিতি যেহেতু হয় না, আমাদের দেশের মুসলমানরা যে ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন, এটা তো একটা বিরল ঘটনা। এটা থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত। ভারতের শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশের মানুষ কতটা ধর্ম সহিষ্ণু। এটা ভারতের সরকারের, ভারতে যারা প্রোপাগান্ডা করেন বাংলাদেশের বিরুদ্ধে, তাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে বিষয়টা হচ্ছে অন্য একটা জায়গায়। এত পেত শেখ হাসিনা তো নিজেই বলেছেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তার দুর্ভাগ্য হচ্ছে ভারতের জনগণ মনে রাখবে, কিন্তু বাংলাদেশের জনগণ তাকে মনে রাখবে এই ব্যবস্থা তিনি করেন নাই। যদি তিনি বাংলাদেশের মানুষ তার শাসনকে মনে রাখবে ইতিবাচক ভাবে যদি চেষ্টা করতেন, তাহলে ভারতের জনগণের মনে না রাখলেও চলত। কিন্তু উনি এমন ভারতকে মনে রাখতে, যে ভারতের সরকারকে তিনি এত দান খয়রাত করছেন, এত কিছু দিচ্ছেন, এটা যাতে সারা জীবন মনে রাখে, সেটার জন্য তিনি দিতে 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 বাংলাদেশটাকে নিঃস্ব করে দিয়েছেন। তার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশটাকে তলাবিহীন ঝুরি অবস্থায় রেখে গিয়েছিলেন, আর তার মেয়ে শেখ হাসিনা ওই ঝুড়িটা পর্যন্ত খেয়ে ফেলেছেন। বাবা তো শুধু ঝুড়ির তলাটা খেয়ে ফেলেছিলেন তার শাসনামলে, আর কন্যা ঝুড়ি সহ খেয়ে ফেলেছেন। এখন এত দেনাগ্রস্ত হয়ে পড়েছি আমরা এখন অনেক টাকা পর্যন্ত, বহুত রেমিটেন্স বাংলাদেশে আসলো, এই ধার দেনা শোধ করতে করতে আমরা এখন আর ভালো অবস্থার মধ্যে নেই। ফলে এই অবস্থাটা আমাদের মনে রাখতে, এই অপশক্তি, এই পতিত স্বৈরাচার, তার লোকজন কিন্তু চারপাশে থেকে ঘাপটি মেরে আছে। দেখেন এখন পর্যন্ত ওবায়দুল কাদের এখন পর্যন্ত কিন্তু নাক জাগায় নাই। কোথায় আছে আমরা জানি না।
তাদের দলের কোনো লোকজনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার মানে কি এগুলো মোটামুটি ঘাপটি মেরে কোনো না কোনো জায়গায় আছে। এই ঘাপটি মারা স্বৈরাচারের দোসর যারা আছেন, প্রশাসনে আছেন, নানা স্তরে আছেন, বিচার বিভাগে ছিলেন, সব জায়গায় তো ছিল স্বৈরাচারে, কিন্তু গণতন্ত্র মানা হয়নি, নিয়ম নীতির কোনো ব্যাপার হয়নি। এই আবেদ আলী সার্ভিসের নাম শুনছেন না? মানে যারা নকল ঠকল প্রশ্নপত্র আউট করে যারা বিসিএস হয়েছেন, এদেরকে বলা বাংলাদেশে দুইটা সার্ভিস আছে, একটা হলো বিসিএস বলে বাংলাদেশ সিভিল সার্ভিস, আরেকটা সার্ভিস আছে ওই বিসিএস এর মধ্যে, এটা নাম হলো আবেদ আলী সার্ভিস। এই আবেদ আলী সার্ভিসের লোকেরা প্রশ্নপত্র আউট করার প্রশ্ন নিয়ে এরা কেউ কেউ ইতিমধ্যে ডিসি হয়ে গেছেন, কেউ কেউ ইউনো হয়েছেন, অনেক জায়গায় বসে গেছেন। তো এই আবেদ আলীদের নিয়ে বহুত সংকটের মধ্যে কিন্তু আমরা আছি। লেখাপড়াও ভালো না, কাজে কর্মে ভালো, সব দুর্নীতিগ্রস্ত লোক। সুতরাং আবেদ আলীরা চারদিকে ঘুরছে। আবেদ আলীদের দিক থেকে, আবেদ আলীদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। নির্বাচন করবেন, নির্বাচনের দায়িত্ব তো আবার আবেদ আলীরাই থাকবে অনেকে। তো আবেদ আলীরা তো নির্বাচনের বাক্স খেয়ে ফেলবে, তাই না? কারণ ওটা তো খাওয়ার অভ্যাস। তো সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। সেই জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনটা অনেক কঠিন হবে, আপনাদের সদা জাগ্রত থাকতে হবে, পাহারাদার হিসেবে আপনাদেরকে থাকতে হবে। যার একদিকে যেমন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেমন পাহারাদার থাকবেন, আগামী নির্বাচনও পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, যাতে আপনার ভোট যাতে হারিয়ে না যায়, আপনার ভোট যাতে চুরি হয়ে না যায়। তো বন্ধুগণ,